মা, ডাকছো কেন? জানালাটা খুলে রেখেছিস কেন? তোকে না বললাম জানালাটা লাগিয়ে ঘুমাবি? তুমি গিয়ে লাগিয়ে এসো না, আমি শুয়ে পড়েছি। মা, মা, আমার পাশে কে জানি ছিল, তোমার মতো দেখতে। সে এখনই জানালা দিয়ে পালিয়ে গেল। ও কিছু না, তুমি স্বপ্ন দেখছিলে হয়তো। প্রতাপপুর গ্রামের জমিদারের একমাত্র মেয়ে রিফা। জমিদার ছিলেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ। বেশ কিছু মাস আগে গ্রামের পূর্ব দিকের পুকুরটার পাশে কেউ তাকে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে যায়। পুলিশ জমিদার বাড়িটি তল্লাশি করে জমিদার গিন্নির খাটের নিচে একটি ভয়ঙ্কর পুতুল খুঁজে পায়। পুতুলটি দেখামাত্র সকলে ভয়ে আঁতকে ওঠে, কারণ জমিদারের শরীরে যেসব জায়গায় ক্ষত ছিল, পুতুলটিরও ঠিক একই জায়গায় ক্ষতচিহ্ন ছিল। দারোগা সাহেব, আমার মনে হয় এই মহিলা কালো জাদু কইরা আমার একমাত্র ভাইরে খুন করছে। আপনি তারে ধইরা লয়ে যান। প্রমাণ ছাড়া তো কাউকে ধরা যায় না, তবে কে খুন করেছে তা না জানা পর্যন্ত কেউ বাড়ি ছেড়ে যেতে পারবেন না। সব দোষ জমিদার গিন্নির। মনে হয় সে মানুষ না পিশাচ আমাকে জমিদার রে খায়া ফেলছে। আহারে, বড্ড ভালো মানুষ আসিল, কই থেকে আইলই পিশাচ। নিজের জীবন বাঁচাইতে চাইলে এই জমিদারের বাড়ির দিকে আন যাইত না। জমিদারের ভাই নারায়ণ তালুকদার, তারও গ্রামে দাপট কম নয়। গ্রামের লোকজন তাকে ভালো মানুষ বলেই জানে। স্কুলে কারোর সাথে কোনো কথা বলবে না। কেন মা? আহ, মুখের উপর কথা বলছো কেন? যা বললাম তাই করবে। ওই দেখ দেখ, আমগর জমিদার মশাইয়ের মাইয়াডা না? হ, আমি শুনছি জমিদার গিন্নি জমিদার মশাইরে মাইরা লাইছে কালো জাদু কইরা। কালো জাদু না রে, জমিদার গিন্নি কোনো মানুষ না, ওই পিশাচ। আমার স্বামী কইছে জমিদার বাড়ির দিকে যেন ভুইলাও না যায়। আহারে, মাইয়াডার লাইগা খুব মায়া হয়। রিফা ক্লাসের এক কোণায় মন খারাপ করে বসে আছে। কেউ তার কাছে আসতে চায় না। অনেকটা সময় কেটে যাওয়ার পর তার প্রিয় বান্ধবী তার কাছে আসে। তোর মন খারাপ? সবাই আমার মাকে ভুল বুঝতেছে, কিন্তু বিশ্বাস কর, আমার মা কিছুই করেনি। গ্রামের লোকেরা বলা বলি করছিল তোর মা নাকি পিশাচ। রিফা কিছু বলতে যাবে, এমন সময় আরোহী দৌড়ে পালিয়ে যায়। রিফা কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে বসে থাকে। স্কুল থেকে ফেরার পথে স্কুলের পূর্ব পাশের একটি গাছের নিচে একটি বিড়াল দেখতে পায়। কি রে, তোর মা কই? যাবি আমার সাথে? রিফা বিড়ালটি নিয়ে তার বাড়িতে চলে আসে। খুব ভালোই দিন কাটছিল তার বিড়ালটির সাথে। বেশ কিছুদিন পর রিফা স্কুল থেকে ফিরে যা দেখতে পায়,
তা দেখে সে হতভম্ব হয়ে যায়। বিড়ালটির প্রাণহীন রক্তাক্ত দেহটি দরজার একপাশে পড়ে আছে, আর তার মায়ের সারা শরীরে রক্তের ছাপ। রিফা কিছু বুঝতে না পেরে চিৎকার করে ওঠে। তার চিৎকারে গ্রামের লোকজন এসে রিফার মাকে মেরে গ্রামের উত্তর দিকের জঙ্গলে ফেলে আসে। রিফাকে নিয়ে যায় তার চাচা নারায়ণ তালুকদার। বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু রিফা এই ভয় থেকে বের হতে পারেনি। রিফা, রিফা, আই রিফা। রিফা ভয়ে চিৎকার করে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, তেমন কিছু হয়নি। ওষুধ লিখে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আমি ঠিকঠাক সময় কইরা সব ওষুধ খাওয়াই দিমু। এই তাবিজটা পিশাচের কুনজর থেকে রক্ষা করানোর লাগে আনছি। তুই তো শুধু আমার ভাইয়ের মেয়ে না, আমারও মেয়ে। ডরানোর কিছু নাই, আমি তো আছি। রিফা খাবার খেতে বসে দেখতে পায় খাবারের প্লেটে অসংখ্য ছোট ছোট পোকা কিলবিল করছে। যখন সে পানি খেতে যাবে, সে দেখতে পায় পানির মধ্যে রক্ত ভাসছে। অল্প কিছুদিনের মধ্যেই রিফা শয্যাশায়ী হয়ে পড়ে। এভাবে চলতে থাকলে তাকে আর বেশি দিন বাঁচানো সম্ভব না। রিফা, রিফা, রিফা শোনো, আমার কথাটা একটু শোনো। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তোমার চাচা নারায়ণ তালুকদার, সে কোনো ভালো মানুষ নয়, মানুষরূপী একটা জানোয়ার। সে তোমার বাবাকেও খুন করেছে, তোমাকেও মারতে চাইছে। তোমার শরীরে যে তাবিজটা বাঁধা আছে, এটা কোনো সাধারণ তাবিজ না। এই তাবিজ দ্বারা তোমার উপর কালো জাদু করা হয়েছে, তাই তুমি কোনো খাবার খেতে পারছো না। তুমি মিথ্যে বলছো। নিশ্চয়ই তুমিই কিছু করেছো। তুমি আমাকেও মারতে চাও, আমার বাবাকেও তুমি খুন করেছো। তুমি বিশ্বাস করো মা, আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। তাহলে সেদিন তুমি বিড়ালটাকে হত্যা করে তার রক্তপান করেছিলে কেন? সেই দিনে সেই বিড়ালটা কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তুমি বিড়ালটাকে যেদিন নিয়ে আসো, আমি তাকে মাছের কাঁটা খেতে দিয়েছিলাম। সে তো খায়নি, অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল যেন আমাকেই ছিঁড়ে খাবে। আমি ভেবেছিলাম নতুন এসেছে, তাই একটু ভয় পেয়ে হয়তো এমন করছে। রাতে কোনো একটা কিছু পড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে এসে দেখি বিড়ালটা বাইরে বের হয়ে যাচ্ছে। আমি তখন তার পিছু নেই। একটা সময় দেখি সে কবরস্থানের দিকে যাচ্ছে। কবর থেকে মানুষের হাড় গোড় বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর কেমন একটা অদ্ভুত শব্দ করছে। আমি ভয় পেয়ে তখন বাড়িতে চলে আসি। পরের দিন সকালে দেখি বিড়ালটা দরজার সামনে দাঁড়িয়ে রক্তবর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বিড়ালটার শক্তির কাছে আমি পেরে উঠছিলাম না। কোনোভাবে বিড়ালটাকে ছুঁড়ে ফেলে দেই। দ্বিতীয়বার এটা আমার উপর আবার ঝাঁপ দেওয়ার মুহূর্তে আমি দা দিয়ে তার শরীরে আঘাত করি। পর মুহূর্তে বিড়ালটি দু টুকরো হয়ে যায় এবং বিড়ালের রক্তের ছাপ আমার চোখে মুখে সারা শরীরে লেগে যায়। আর সকলে দেখে ভাবে আমি বিড়ালটির রক্তপান করেছি। তোমার খাটের নিচে সেই ভয়ঙ্কর পুতুলটা কি করে আসলো? তোমার চাচা কালো জাদু করে সম্পত্তির জন্য তোমার বাবাকে হত্যা করেছে, আর সে আমাকে ফাঁসানোর জন্যই পুতুলটি আমার খাটের নিচে রেখেছে, যেন সবাই এটাতে আমাকেই সন্দেহ করে। রিভা কিছুতেই বুঝতে পারছে না সে কি করবে। কে সত্যি কথা বলছে, তার মা নাকি তার চাচা? রিফা কষ্ট করে হেঁটে হেঁটে তার চাচার রুমের পাশে চলে যায়। দরজা ধাক্কা দেবে, এমন সময় সে শুনতে পায়, গিন্নি, আর চিন্তা কইরো না, দাদার সব সম্পত্তি এখন আমাদের হইব। এইভাবে চলতে থাকলে রিফাও আর মাত্র কিছুদিনের মধ্যেই তার বাবা মার কাছে চলে যাব। এইটাই তো চাই। তোমার মাথায় কত বুদ্ধি গো! বাবা মা সব সময় আমার থেকে বেশি দাদাকে ভালোবাসতো, তাই তো সম্পত্তির অধিকাংশ দিয়েছে দাদাকে। আমি কি জলে ভাইসাইছি নাকি? এই রাগ থাইক্কা কালোতান্ত্রিকের কাছে সেদিন গেছিলাম। আমি জিনের সাহায্যে কালো জাদু কইরা সব কিছু করতে পারি। আমি আমার ভাইরে খুন করতে চাই। আপনার যত টাকা লাগবো আমি দেব।
তুই আমারে টাকার লোভ দেখাস? আমার টাকা লাগবো না, আমার একটা কুমারী মাইয়ার প্রাণ লাগবো। আমি তারে বলি দিয়া আরো শক্তিশালী হমু। ও, এই কথা। এইটা আপনি পাইয়া যাইবেন। আমার ভাইয়ের একটা কুমারী মাইয়া আছে। এই নে এই পুতুলটা। এইটা কোনো সাধারণ পুতুল না। তুই এই পুতুলটারে যেই যেই জায়গায় আঘাত করবি, তোর ভাইয়ের ঠিক সেই জায়গাতেই আঘাত লাগবো। কিরে, তোর দিনকাল কেমন যায়? ভালোই চলে, তবে এখন আরো ভালো চলবো। লটারি পেলি নাকি রে? রাতের অন্ধকারে শরীরটাকে গ্রামের পূব দিকের কুয়ার পাশে ফালাই আসলাম। আর এই ভয়ঙ্কর পুতুলটা কাজের মেয়ে মঞ্জুরারি দিয়া তাদের বাসার খাটের নিচে রাইখাইছি। এখন সব দোষ জমিদার গিন্নির। তোমার মাথায় তো পাকা বুদ্ধি, পুলিশও কিছু ধরতে পারে নাই। উল্টা গ্রামের মানুষ ভাবিরে পিশাচ মনে কইরা মাইরা উত্তর পাশের জঙ্গলে ফালাইয়া আইছে। কেউ সে সরকারটুকু করলো না। রিফাকে তার চাচা চাচি টেনে হিচড়ে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। বাঁচাও, বাঁচাও! ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে বলছি। আমি কাউকে ছাড়বো না। আমি তোমাকে ভুল না বুঝলে হয়তো তুমি আজকে বেঁচে থাকতে।